নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। নাসিয়ান ফিলসফি। তোমরা যারা আমার চ্যানেলটা এ অবধি সাবস্ক্রাইব করেছো তাতে আমার 1000 অতিক্রম হয়েছে, আর তোমাদের সবাইকে ধন্যবাদ। তা আমি আজকে তোমাদের ফিলসফিটা একটু আলাদাভাবে বলতে যাচ্ছি, এবং আমি মনে করি যে এগুলো বলা উচিত, বিশেষ করে ফিলসফির স্টুডেন্ট যারা, তাদেরকে এভাবেই ফিলসফিটা একটু জানা দরকার। কারণ আমরা ট্র্যাডিশনাল ওয়েতে বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসে ফিলোসফি বিভিন্নভাবে পড়ে আসছি, বিভিন্ন স্যার ম্যামরা আমাদের পড়িয়েছে, আমরা সেখান থেকে পড়ে নিয়েছি। কিন্তু আমি একটা চেষ্টা করছি যে কিভাবে ফিলোসফিটা এই কথার মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা, এবং আমাদের চারিপাশে যে সমাজ ব্যবস্থা আছে এবং সেখান থেকে ফিলোসফির বিষয়টা কি, একজন ফিলোসফি স্টুডেন্ট হিসাবে তুমি সেই বিষয়গুলোকে কিভাবে দেখবে। তো আজকের আমার আলোচনা খুবই একটা সাধারণ বিষয়, সেটা হলো শিল্পী এবং শিল্পীর লোক। শিল্প কি সে সম্পর্কে আমি অনেকদিন আগেই একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে বলেছি যে শিল্প একটা কার্য, আর শিল্পীকে যে এই কার্যটা চরম মঙ্গলের দিকে নিয়ে যেতে চায় বা চরম থেকে চরম একটা আকার দিকে নিয়ে যেতে চায়, যে আকারটা এখনো থেমে নয়, অর্থাৎ যে অবস্থাটা, অর্থাৎ শিল্পী যে কার্যটা করেন সেই কার্যের মধ্যে যে গতিময়তা থাকে, এবং সেই গতিময়তা কখনো এক জায়গায় দাঁড়িয়ে নয়, অর্থাৎ সেই আরো ভালো থেকে ভালো করা, বা যে কাজটা করছেন সেটা আরো থেকে আরো ভালো করা, এই যে অভিপেষণা বা এই যে মনোপেষণা যার মধ্যে আছে, তিনি হলেন একজন শিল্পী। তো এইটাই আমরা সাধারণত ফিলোসফিতে পড়ে আসছি এবং আমরা এমনটাই ভাবি। কিন্তু এই শিল্পী বা শিল্পের সংজ্ঞা আমরা শুধু যারা কবিতা লেখে, গান লেখে তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিল্পী কে, এবং আমরা সেটা এখন দেখব আমাদের এই সমাজ দৃষ্টিকোণ থেকে। দেখো, আমরা যে সমাজে বাস করি, এই সমাজে একজন কৃষক তিনিও শিল্পী হতে পারেন, কিংবা একজন ডাক্তার তিনিও একজন শিল্পী, একজন রাজনীতিবিদ তিনিও শিল্পী, যিনি সিনেমা করেন তিনিও শিল্পী। তো শিল্পী আমরা সকলেই, আবার শিল্পী কেউই নয়। কাদেরকে আমরা শিল্পী বলবো এবং কেন বলবো এবং তাদের লোভটা কোথায়, আমরা আজ সেই দৃষ্টিকোণ থেকে একটু আলোচনা করব। তো দেখো, আমাদের সমাজে যারা কবিতা গান লেখে তারা তো শিল্পী, কিন্তু সেই কবিরা শিল্পী নয় যারা মনে করে যে আমার এই কবিতাটা বেস্ট হয়েছে, অর্থাৎ এর থেকে ভালো কবিতা আর হতে পারে না, কিংবা যিনি কবিতা লেখা ছেড়ে দিয়েছেন তিনি কিন্তু শিল্পী নন। তো শিল্পী কে, যিনি ক্রমশ ভালো থেকে ভালো করার একটা চেষ্টা করছেন, তো তিনি হলেন শিল্পী। এবার এই যে শিল্পী বা শিল্প কার্য কিংবা কবিতা কিংবা গান, এদের মধ্যে একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা কি বলছে? কল্যাণ করা। অর্থাৎ কোন ধরনের কল্যাণ? চরমতম কল্যাণ করাটাই হলো একজন কবিতার কাজ, একটা কবির কাজ বা কবিতার লক্ষ্য। একটা কবির লক্ষ্য মানুষকে যেমন কোনো ভালো পথ দেখানো, তেমনি প্রত্যেকটা সাহিত্যেরই একটা মেইন কাজ হলো যে চরমতম কল্যাণ সাধন করা, এবং সেই কল্যাণটা সমাজের মানুষকে উপস্থাপন করা বা সেই দিকে ধাবিত হওয়া। এটা হলো শিল্পীর একটা চরম লক্ষ্য। তো এখন আমি তোমাদের যে বিষয়টা বলছি, দেখো, আমাদের সমাজে যারা শিল্পী বলে আখ্যায়িত হয়, এই শিল্পীদের নিয়েই অনেক সমস্যা আছে। কি সমস্যা বা সমস্যা কি রকম হয়, সেই সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো। দেখো, শিল্পী ভালো, শিল্পী একটা কাজ, যে কাজের মাধ্যমে একজন শিল্পী বেঁচে থাকতে চায়। মেন কথা, শিল্পীর একটা লক্ষ্য আছে। শিল্পী কি করে? শিল্পী সবসময় তার বেঁচে থাকার একটা প্রবণতা প্রত্যেকটা শিল্পীর মধ্যেই আমরা দেখতে পাই। অর্থাৎ একজন কৃষক যখন ভালো করে ফসল ফলান এবং গ্রামের প্রত্যেকটা মানুষ যখন তাকে বলে ওঠে, তোর ফসলটা ভালো হয়েছে, সে কতটা প্রফিট করছে ডাজন্ট ম্যাটার। কিন্তু সেই শিল্পী বা সেই কৃষক প্রতিদিন গিয়ে সেই জমিটাকে দেখতেছে এবং তার ধান কেমন হয়েছে। যদি ধানটা ভালো হয় তখন গ্রামের অন্য মানুষরা বলে, তোর কিন্তু ধান ভালো হয়েছে। অনুরূপভাবে একজন রাজনীতিবিদ যখন রাজনৈতিক কার্য সম্পন্ন করেন এবং রাজনীতি পলিটিক্যাল কর্ষণ করেন, তার যদি পলিটিক্যাল গ্রোথ হয় ভালো, তখন তাকে, তিনিও কিন্তু একজন শিল্পী। তখন তারা বলে, না আপনার পার্টির খুব জোর, আপনার রাজনীতি খুব উন্নত করছে। তো ওই ক্ষেত্রে ওই ভদ্রলোক তিনিও কিন্তু তার কাজ, যে সেখানে তিনি একজন শিল্পী। একজন অভিনেতা যখন অভিনয় করেন, তার যে অভিনয় কার্য, সেই অভিনয় কার্যের মাধ্যমে সে বেঁচে থাকতে চান, এবং তার কাজের উপর পরিপ্রেক্ষিতে এবং তার কিন্তু আমরা বিচার করি, এবং সেই শিল্পী যে প্রতিনিয়ত সেই কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে চায় এবং ল্যাম্প লাইটে সবসময় থাকতে চায়, এটা হলো শিল্পীদের একটা সব থেকে বড় মানে বেঁচে থাকার যে লোভটা, এটা শিল্পীদের সব থেকে বড় লোভ।
আর এই যে লোভ, এটা প্রত্যেকটা শিল্পীর মধ্যে আমরা দেখি। বিশেষ করে আমার মনে পড়ে যে সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুদিন আগে মারা গেল, এবং হিন্দি সিনেমার ঋষি কাপুরের নাম তোমরা নিশ্চয়ই জানো। এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এরা অভিনয় করে গেছে, কারণ এরা সবসময় বেঁচে থাকতে চায়। এরকম একটা ভয় থাকে এদের। কি রকম ভয়? যে এই যে মনে হয় হারিয়ে গেলাম, এই যে মনে হয় সমাজ থেকে হারিয়ে গেলাম, এই যে হারিয়ে যাওয়ার যে একটা ভয় থাকে তাদের মধ্যে, ক্রমশ এই ভয়টা তাদেরকে কোনো কিছু করতে, যেমন তাদের শিল্প কার্য করতে যেমন তাদের অনুপ্রাণিত করে, তেমনি শিল্প থেকে দূরে গিয়ে অন্য কোনো অসৎ পথ অবলম্বন করতেও এদেরকে সাহায্য করে। এবার প্রকৃত শিল্পী কারা? প্রকৃত শিল্পী হলো তারাই যারা সেই শিল্প কার্য, তাদের কার্যটা মঙ্গল সাধন অর্থে ব্যবহৃত হয় এবং সমাজের ভালো কাজে ব্যবহৃত হয়, তারা হলো প্রকৃত শিল্পী। এবং সেই সমস্ত ব্যক্তি হলো অসৎ শিল্পী, যারা শুধু বেঁচে থাকার তাগিদে, যারা শুধু বেঁচে থাকার তাগিদে অসৎ পথ অবলম্বন করে তার শিল্প কার্যের মধ্যে একটা অসততা কিংবা একটা কি বলবো, একটা মিসলিডিং করার চেষ্টা করে, তাদেরকে আমরা কিন্তু ভালো শিল্পী বলতে পারি না। তো এবার এই যে আমার কথাগুলো বলছি, এই কথাগুলো শোনার পরে ফ্যান বন্ধ করে করছি, তো মানে একটু গরম ফিল হচ্ছে। তো এই যে একটা ব্যাপার, হ্যাঁ, তোমাদের এমনটা মনে হতেই পারে যে এই যে ভালো শিল্পী এবং খারাপ শিল্পী, তো শিল্পীদের মধ্যে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো লোভের সমস্যা। এমনকি একজন একজন যোদ্ধাও তিনি শিল্পী হতে পারেন। তোমরা চে গুয়াভার নাম শুনেছো নিশ্চয়ই। তার কাজেই ছিল যুদ্ধ করা, যুদ্ধটাই তার কাছে একটা শিল্প, তাই না? এবং শেষে আমেরিকা যখন তাকে মানে ধরে ফেলে গেরিলা যুদ্ধের সময়, তারপর তিনি যখন স্যারেন্ডার করেন, তখনও কিন্তু তিনি বলছেন যে আমার যুদ্ধ করাটাই আমার টার্গেট, তার কাজেই হলো যুদ্ধ করা। তো একজন যোদ্ধাও কিন্তু শিল্পী, কিন্তু তিনি সৎ ছিলেন, চে গুয়াভা। এখন সমস্যা হলো আমাদের সমাজ এবং রাষ্ট্র। এই সমাজ রাষ্ট্রে কে নেতা আর কে অভিনেতা, কে শিল্পী কে অশিল্পী, এটা বুঝে ওঠাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। কেন? কয়েকদিন আগে এই বাংলা সিনেমায় একজন অভিনেতা আছে যার নাম দেব, তিনি মনে হয় ভোটে দাঁড়িয়েছেন। তো তিনি একটা কথা বলেছেন যে দেখো, আমরা তো অভিনেতা, কিন্তু আমাদের তুলনায় নেতারা তার থেকেও আরো বড় অভিনেতা। তো শোনার পরে আমার এই কথাটা ক্লিক করলো, হ্যাঁ, যে সত্যি কি তাই? হ্যাঁ, এবার দেখো, সত্যি কি নেতারা অভিনেতা বা নেতারা তার থেকে বড় শিল্পী? দেখো, নেতারা যখন তার রাজনৈতিক কার্য সম্পন্ন করেন এবং রাজনীতির মাধ্যমে দেশের কল্যাণ করাটাই তার যখন মূল লক্ষ্য হয়ে থাকে, তখন তিনি একজন শিল্পী। কিন্তু সেই অভিনেতা মানে সেই নেতা যাকে শিল্পী বলে আখ্যায়িত করা হয়, কিন্তু সেই নেতা যদি তার কল্যাণ যদি দেশের কল্যাণে না হয়ে অন্য কোনো শুধু নিজে বেঁচে থাকাটা, নিজের নামটা সবসময় স্বর্ণ করে লেখার জন্য সবসময় অসৎ পথ অবলম্বন করেন এবং সবসময় নিজেকে জাহির করার চেষ্টা করেন, তাহলে সেই রাজনীতিবিদকে আমরা কখনোই শিল্পী বলতে পারবো না। তাকে আমরা হয়তো অসৎ শিল্পী বলতে পারি, কারণ তার কাছে সবচেয়ে যেটা ভয়, যে এই যে হারিয়ে যাওয়ার ভয়। অর্থাৎ কোথা থেকে হারিয়ে যাওয়া? এই ল্যাম্পলাইট থেকে হারিয়ে যাওয়া। এই ল্যাম্পলাইট থেকে হারিয়ে যাওয়ার যে ভয়টা, সেটা সবসময় তাকে কুড়ে কুড়ে খায়, এবং তার জন্য তিনি যে অসৎ পথ অবলম্বন করেন, যে রাজনৈতিকবিদ বা পলিটিশিয়ান, তাকে আমরা কখনো শিল্পী বলতে পারি না। এবং আমাদের সমাজের সবচেয়ে যেটা বড় সমস্যা এখন আমাদের, বিশেষ করে ভারতবর্ষে, যে শিল্পীরা সবসময় মানে শিল্পী বলতে ভুল হবে, মানে রাজনীতিবিদরা তারা যে জীবন ধারণের কথা বলেন বা জীবন আচরণের কথা বলেন, বা তারা যেভাবে আমাদের ভারতবর্ষটাকে যেভাবে পথ দেখাচ্ছেন যে এভাবে রাজনীতিবিদ করলে আমাদের রাজনীতিটা ভালো হবে এবং আমরা একজন শিল্পী, আমরা বেঁচে থাকতে পারবো, সেখানে আমার সমস্যা আছে। তারা শুধু নিখাত রাজনীতিবিদ হতে পারে, তারা অসৎ শিল্পী হতে পারে, কিন্তু প্রকৃত শিল্পী তারা নয়। কেন নয়? কারণ একটা দেশ বা একটা রাষ্ট্রের মেইন কি, রাষ্ট্র কি? আমরা যে সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, সাহিত্যের কথা বলছি, অ্যাকচুয়ালি ফিলোসফি পড়লে তোমাকে তো সাহিত্য পড়তে হবে ভাই, কারণ সাহিত্য ছাড়া ফিলোসফি কখনো অসম্ভব নয়, মানে কখনো সম্ভব নয়, কারণ ফিলোসফি প্রকাশিত হয় সাহিত্যের মাধ্যমে। তাই সাহিত্য কিন্তু একটা বিশাল জায়গা। তো দেখো, সুনীল গঙ্গোপাধ্যায় একটা কবিতায় তিনি কিন্তু বলেছেন যে এই যে রাষ্ট্র, মানুষ শূন্য রাষ্ট্র, সেটা কল্পনা করা যায় না। তাই মানুষের কল্যাণে যদি রাজনীতিবিদদের মেইন লক্ষ্য হয়, অর্থাৎ সমাজের লিস্ট অ্যাডভান্টেজ পিপল অফ দ্য সোসাইটি, যদি যেটা গান্ধী বলছে যে শেষ আগন্তুক ব্যক্তিদের কল্যাণ সাধন করাই যদি একজন রাজনীতিবিদের লক্ষ্য হয়, তাহলে ঠিক আছে, শেষ মানুষটির কল্যাণ। কিন্তু এমন নয় যে আমি রাষ্ট্রের কল্যাণ করছি কিন্তু মানুষের কল্যাণ নয়, তাহলে সেই নেতা বা অভিনেতাকে আমরা, সেই নেতাকে আমরা কখনো
একটা আদর্শ রাষ্ট্রের একজন শিল্পী বলে আখ্যায়িত করতে পারি না। তাই সে কে? সে একজন অসৎ শিল্পী। তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে শুধু ভয়। কিসের ভয়? এই যে ল্যামলাইট থেকে হারিয়ে যাওয়ার ভয়, এই যে মানুষের মনে বেঁচে আছে এবং সেই বেঁচে হারিয়ে যাওয়ার যে বেঁচে থেকে যে মরে যাওয়ার যে ভয়, সেই ভয়। এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে শিল্পীদের জন্ম কিন্তু দুই ধরনের হয়। একটা হলো এমনি জন্ম, আর একটা শিল্পী সত্তার জন্ম। এই শিল্পী সত্তা যখন মরে যায়, হ্যাঁ, সেই ভয়টা কিন্তু তাদের কিন্তু কুড়ে কুড়ে খায়। আর এই ভয় থেকে কিছু মানুষ অসৎ পথ অবলম্বন করে, তাই তাদেরকে আমরা শিল্পী বলতে পারি না, তারা হয়তো অসৎ শিল্পী বলে আখ্যায়িত হয়। বুঝতে পারলে? তো এতটুকু বললাম, কতটুকু বলতে পেরেছি আমি জানি না, তবে যতটুকু বলছি আশা করি তোমাদের বুঝতে পারছি আমি কি কথা নিয়ে লাস্ট দিন আর একটা ক্লাস করব, যে একজন ফিলোসফির টিচার সে কি করতে পারে এবং একজন ফিলোসফির স্টুডেন্ট সে সমাজে তার কি কাজ, তাই না? একজন লিটারেচার স্টুডেন্ট সে সমাজে কি করে, কিংবা একজন ফিলোসফি সে শুধু যে স্কুলে পড়ানোর জন্য, কলেজে পড়ানোর জন্য, ইউনিভার্সিটি পড়ানোর জন্য, চেয়ারকে অলঙ্কৃত করার জন্য যে সে শুধু চাকরি করবে এমনটা নয়। লাস্ট দিন আমি ফিলোসফির সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমি চেষ্টা করব তোমাদের বিষয়গুলো ধরিয়ে দেওয়ার জন্য। এবং আমি যতটুকু জানি, আমিও বিশাল কিছু জানি এমনটা নয়, তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি ফিলোসফিটাকে আমি সবার কাছে পাথেয় করে তুলবো, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা।